হ্যালো বন্ধুরা, সাপের বিষ পান করলে কি হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন? আমরা চিপস বা স্ন্যাক্স খাওয়ার সময় প্রায় সময় দেখি প্যাকেটের পেছনে এই লাইনটি, কিন্তু প্যাকেটের পেছনে এই লাইনটি থাকে কেন বা এর কাজ কি? আচ্ছা এটা দেখুন, এটা কোন প্রাণীর চোখ আপনি কি বলতে পারবেন? আপনি কি জানেন গাড়ির পেছনের এই লাইনগুলোর কাজ কি? আচ্ছা যদি না জেনে থাকেন তাহলে এমন সব চমকপ্রদ ফ্যাক্ট সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, সাপের বিষ পান করলে কি হবে আপনার? সাপের বিষ পান করলে কিছুই হবে না, কারণ সাপের বিষ এক ধরনের প্রোটিন। এটা পাকস্থলীতে প্রবেশ করলে প্রোটিওলাইটিক এনজাইমের কারণে প্রোটিস্ট এবং পেপটুন হয়ে শেষে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। কিন্তু মুখ্য খাদ্যনালী বা পাকস্থলীতে যদি ক্ষত থাকে তাহলে গেম ওভার, কারণ তখন তা রক্তের সাথে সরাসরি মিশ্রিত হয়ে যেতে পারবে। নাম্বার 2, প্যাকেটের পিছনে এই লাইনটা থাকে কেন? আমরা চিপস বা স্ন্যাক্স খাওয়ার সময় প্রায় দেখি প্যাকেটের পিছনে এই লাইনটা। আপনি জেনে অবাক হবেন এই ছোট্ট জিনিসেরও একাধিক কাজে ব্যবহৃত হয়। প্রথমত ফ্যাক্টরিতে এয়ারটাইট প্যাকেজিং করতে, দ্বিতীয়ত প্যাকেটটি ছেঁড়ার জন্য। এটি মূলত তৈরি হয়েছে যাতে আমরা এখান থেকে প্যাকেট খুলতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা কোনা দিয়ে প্যাকেটটি ছিঁড়ি, যা একদম ভুল পদ্ধতি। আপনি যদি এই লাইন দিয়ে প্যাকেটটি খোলেন তাহলে এটা রিসাইকেল করা যাবে, তবে এই কোনা দিয়ে করলে প্যাকেটটি তো রিসাইকেল করা যাবেই, কিন্তু প্যাকেটের সেই ছোট্ট কোনাটা আর রিসাইকেল হবে না। এটি চিরকালের জন্য পৃথিবীর এক আবর্জনা হিসাবে রয়ে যাবে। তাই আমাদের চেষ্টা করা উচিত যেন সবসময় এই লাইন দিয়ে প্যাকেটটি খোলা। নাম্বার 3, কিবোর্ডে QWERTY ক্রমে সাজানো থাকে কেন জানেন? কারণ এই QWERTY কিবোর্ডটা এসেছে টাইপরাইটার থেকে। প্রথমে তো টাইপরাইটার কিবোর্ডে ABCD হিসাবে সাজানো থাকতো, তবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে দ্রুত টাইপ করার জন্য কিবোর্ড খারাপ হয়ে গেছে। তাই দ্রুত টাইপিং এড়ানোর জন্যই অক্ষরগুলোকে এলোমেলো ভাবে সাজিয়ে রাখতো। এর মধ্যে QWERTY এই কিবোর্ডটা সব থেকে জনপ্রিয়। এখন কম্পিউটারের কিবোর্ড দ্রুত টাইপিং এরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে এটি সম্ভবত নিজের সংস্কৃতিকে ধরে আছে। নাম্বার 4, পৃথিবীর সবথেকে দামি ঘড়ি কোম্পানি কোনটি? রোলেক্স হলো পৃথিবীর সব থেকে দামি ঘড়ি নির্মাতা। গড়ে যদি হিসাব করা হয় তাহলে তাদের বার্ষিক আয় $7.9 বিলিয়ন। তবে আপনি জানলে অবাক হবেন কোম্পানিটির নিজেদের 90% আয় অনাথ আশ্রমে দান করেন। তবে এতেই শেষ নয়, পুরো ঘটনার এর থেকে বিস্ময়কর ব্যাপার এই যে রোলেক্স ঘড়ির সিইও ছিলেন নিজেই একজন অনাথ মানুষ হয়েছেন এরকমই এক অনাথালয়ে। মানে ভাবা যায় এক অনাথ আশ্রম থেকে রোলেক্সের সিইও। নাম্বার 5, হ্যাঁ এই প্রাণীটির নাম হলো রেনডিয়ার। আপনি জানলে অবাক হবেন রেনডিয়ারের চোখ গ্রীষ্মে সোনালী আর শীতকালে নীল থাকে। তাদের চোখ প্রকৃতিকই একটু কমলা রঙের হয়, তবে শীতকালে আলোর অভাবে তা নীল রঙের হয়ে যায়। এতে করে তারা একটু বেশি আলো গ্রহণ করতে পারে। এই সুন্দর বৈশিষ্ট্যের জন্যই তাদেরকে সমস্ত স্তন্যপায়ী জীবের মধ্যে বিশেষ বানায়। নাম্বার 6, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জিপিএস লোকেশন কি হবে যদি আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকেন? হ্যাঁ এই প্রশ্নটা আমার মাথায় একবার এসেছিল, তারপর উত্তর যখন খুঁজে পাই তখন অবাক হয়েছিলাম। বলে রাখি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আপনার জিপিএস ঠিকমতো কাজ করবে, তবে সেখানে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস টেক্সটের জনসন স্পেস সেন্টার দেখবে, কারণ নাসা এখান থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে অপারেট করে। নাম্বার 7, দেখুন সানফিশ ছোট থাকতে কি রকম লাগে আর বড় হলে কি রূপ ধারণ করে। ভারী অদ্ভুত না? বলে রাখি এটি বিশ্বের অন্যতম ভারী সামুদ্রিক মাছের মধ্যে একটি। এদের ওজন সাধারণত 247 থেকে 1000 কেজির মধ্যে হয়ে থাকে। নাম্বার 8, চিনতে পারছেন?
আচ্ছা দাঁড়ান একটু জুম আউট করি, তাহলে ঠিকই চিনে যাবেন। হ্যাঁ, এটি আইফেল টাওয়ার। এর উপরে যে এরকম বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হতে পারে তা কি আপনি আন্দাজ করছিলেন? আর শুধু এটি অ্যাপার্টমেন্ট নয়, এখানে রয়েছে 4টি বেডরুম, মিটিং রুম, লাইব্রেরি, বাথরুম, ড্রয়িং রুম ইত্যাদি সব। এর মানে আপনি মনে করেন এখানে কিছুদিনের জন্য থাকতে পারবেন। নাম্বার 9, আপনি আমাকে বলেন তো ফুচকা এবং জিলাপি এর ইংরেজি কি? কি জানেন না তাই তো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। জিলাপিকে ইংরেজিতে ফানেল কেক আর ফুচকাকে ওয়াটার বল বলে। যদিও এদের বিদেশে আলাদা এক মানে আছে, তবে আমাদের দেশে এদেরকে এই নামে ডাকা যেতেই পারে। বলে রাখি, টুরিস্টরা কিন্তু এদেরকে এদের আসল নামেই ডাকে, তাই অযথা আক্ষরিক অর্থে ইংলিশের অনুবাদ করার কোনো মানেই হয় না। সো নাম্বার 10, আপনি কি জানেন গাড়ির পেছনে এই লাইনগুলোর কাজ কি? আপনি কখনো না কখনো নিজের বা অন্য কারো গাড়ির পেছনে এই লাইনগুলো দেখে থাকবেন। তবে আপনি কি জানেন গাড়ির পেছনে এরকম লাইন দেওয়ার উদ্দেশ্য কি? আমাদের মধ্যে বেশিরভাগ লোকই একে শুধুমাত্র ডিজাইন হিসাবে দেখেন, মনে করেন গাড়িকে আরো অ্যাট্রাকটিভ লাগার জন্য দেওয়া হয়ে থাকে। তবে এদের কাজ সম্বন্ধে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটি নিঃসন্দেহে আপনার প্রত্যাশার চেয়েও বেশি হবে। আসলে এই লাইনগুলোকে ডিফেকার লাইন বলা হয়। এটি এক ধরনের হিটিং ইন্ডাকশন টেকনোলজি, যার সাহায্যে গাড়ির কাছে জমে থাকা কুয়াশাকে সরানো হয়। এই লাইনগুলো সময়ে সময়ে গরম হয়, যা এই কুয়াশাকে নিমিষে সরিয়ে ফেলতে সক্ষম। বলে রাখি, এই জিনিসটা সাধারণত দামি গাড়িতেই দেখতে পাওয়া যায়। একজন ড্রাইভারের জন্য গাড়ির ভিউ সঠিক রাখা খুবই জরুরি একটা বিষয়। ঠান্ডার সময় অনেকবারই দেখা যায় গাড়িতে এরকম কুয়াশার জমাট বাঁধতে। পিছনে দেখার সময় একজন ড্রাইভারকে যাতে এই সমস্যার সম্মুখীন হতে না হয় তাই এটা দেওয়া হয়ে থাকে। আমি নিশ্চিত যে এই বিষয়ে আমাদের মধ্যে অনেকেই জানেন না। গাড়ির সম্বন্ধে এমন অনেক ফিচার আছে যা বিষয়ে আমরা সচেতন নই। কথাটি যদিও বিশ্বাস না হয়, তাহলে এই ফ্যাক্টটি আপনাকে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য করবে। আপনি জানলে অবাক হবেন, গাড়ি বন্ধ করার সময় দরজায় যে আওয়াজ আসে তা কৃত্রিম উপায়ে বানানো হয়। এটি সাইকোলজিক্যালি আমাদের সন্তুষ্টি অনুভূতি দেয়। আর শুধুই কাস্টমারদের এই সন্তুষ্টির জন্যই বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রত্যেকেরা লক্ষ লক্ষ ডলার খরচ করেন। কাস্টমারদের ধরে রাখার জন্য তারা যে কত সম্ভাব্য চেষ্টা করে তা আমাদের ধারণার বাইরে। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।